হ্যালো স্টুডেন্টস, আমি বাবলু। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল WB স্টাডি পয়েন্ট। আজ আমরা আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর গণিত প্রভা বিষয়ের যে কোষে দেখি 2.2 আছে, এর যে 7টা অঙ্ক দেওয়া আছে, অর্থাৎ 1 2 করে যে 7টা অঙ্কের দাগ নম্বর পর্যন্ত দেওয়া আছে, এই সমস্ত অঙ্কগুলো নিয়ে। এর আগের ভিডিওয়ে আমি তোমাদের কোষে দেখি 2.1 করিয়েছি। তোমরা যদি ভিডিওটি দেখে না থাকো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে দেখে নেবে। দেখো, প্রথমে বলেছে নিচের অনুপাতগুলিকে লঘিষ্ঠ আকারে পরিণত করি ও প্রত্যেকটি অনুপাতের ব্যস্ত অনুপাত খুঁজি। এখানে যে অঙ্কগুলো আছে বা যে অনুপাতগুলো দেওয়া আছে এর লঘিষ্ঠ আকার মানে ছোট আকারে পরিণত করতে হবে এবং তার যে লঘিষ্ঠ আকারে পরিণত করার পরে যে অনুপাতটা আসবে সেই অনুপাতের ব্যস্ত অনুপাত লিখতে হবে। ঠিক আছে, তো চলো আমরা অঙ্ক কষে দেখি। দেখো, তোমাদের প্রথম অঙ্কটা দেওয়া আছে একের এর দাগে 12:15। এর কি বলেছে? লঘিষ্ঠ আকারে পরিণত করতে হবে, মানে ছোট আকারে পরিণত করতে হবে এবং এর ব্যস্ত অনুপাত খুঁজতে হবে। তাহলে এর যদি লঘিষ্ঠ আকার পরিণত করতে চাই তাহলে কি হয়? লঘিষ্ঠ মানে ছোট, এবং ছোট আকারে পরিণত করতে গেলে কি করতে হয়? কাটাকুটি করতে হয়। আমরা করি, তাহলে এখানে দেখো পাতিয়ে, এখানে হচ্ছে 12 আর নিচে কি 15 হচ্ছে, 12/15। এবার দেখো একে কত দিয়ে কাটা যাচ্ছে? 3 দিয়ে, 3 4 12, একেও 3 দিয়ে ভাগ করা যাচ্ছে বা কাটা যাচ্ছে, 3 5 15। তাহলে কত হলো আমাদের? 4/5, বা এখানে আমরা লিখতে পারি 4:5। ঠিক আছে, এবার দেখো এর ব্যস্ত অনুপাত লিখতে বলেছে, তাহলে ব্যস্তানুপাত। দেখো, অনুপাতের প্রথম পদটিকে কি বলা হয়? পূর্ব পদ, এবং দ্বিতীয় পদটিকে বলা হয় উত্তর পদ। এবং আমরা যদি এটাকে ব্যস্ত অনুপাতে লিখতে চাই তাহলে কি উত্তর পদটাকে প্রথমে নিয়ে আসবো 5:2, এবং প্রথম পদটাকে এখানে উত্তর পদে নিয়ে যাব, মানে এখানে প্রথম পদ আর উত্তর পদটা পাল্টে গেল এবং এদের স্থান পরিবর্তন করলো, তাহলে কি এটা ব্যস্তানুপাত হলো। তাহলে ব্যস্তানুপাত আমরা কি বুঝলাম? যদি কোনো অনুপাতের প্রথম পদ উত্তর পদে চলে যায় এবং উত্তর পদ প্রথম পদে চলে আসে তাহলে সেটা কি? তার ব্যস্ত অনুপাত। তাহলে এর ব্যস্ত অনুপাত কত হলো? 5:4। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়ই। এবার দেখো আছে 36:54। এটাকেও আমরা একই রকমভাবে কাটাকুটি করব। এখানে লিখি 36, নিচে 54। দেখো, একে 2 দিয়ে কাটা যাচ্ছে, 18 2 36, একেও 2 দিয়ে যাচ্ছে 27, 3 নং 27 2 54। এবার দেখো একে 3 দিয়ে কাটছি, 3 6 18, একে 3 দিয়ে কাটলে কত হয়? 3 নং 27, একে আবার 3 দিয়ে কাটছি, 3 2 6, একে আবার 3 দিয়ে কাটছি, 3 3 9। তাহলে উপরে থাকছে 2 আর নিচে 3, তাহলে আমরা এখানে লিখতে পারি 2:3। এর এটা লঘিষ্ঠ আকার। এবার এর ব্যস্তানুপাত কত হবে? আমি যেরকম আগে বললাম, সমান কী হবে? এখানে 2:3 আছে, তাহলে এখানে হয়ে যাবে কি 3:2 বা 3:2। ঠিক আছে, বুঝতে পেরেছো? ব্যস্তানুপাত মানে কি? এই অনুপাতের উল্টে গেলে যেটা আসে সেটাই হচ্ছে ব্যস্তানুপাত। 2:3 হলো আমাদের অনুপাত ছিল, এবং তার ব্যস্ত অনুপাত কত? 3:2। ঠিক আছে, এবার সির দাগে দেখো আছে 75:120। তো চলো এটাকেও আমরা একই রকমভাবে বের করি। এর অনুপাত 75, নিচে 120। দেখো এটাকে আমরা 5 দিয়ে কাটবো। কি করে বুঝবো? কোনো সংখ্যা শেষে যদি 5 থাকে এবং যদি শূন্য থাকে তাহলে সেই সংখ্যাগুলোকে 5 দিয়ে কাটা যায় বা ভাগ করা যায়। দেখো এর শেষে 5 আছে, এর শেষে শূন্য আছে, তাহলে দুটোকেই 5 দিয়ে কাটা যাচ্ছে। একে 5 দিয়ে কাটলে কত হয়? 5 একে 5 আর 5 5 25, 5 15 75। একে কাটছি 5 দিয়ে, 5 2 10, হাতে 2 20, 4 5 20, কত হলো? উপরে 15, নিচে 24, তাই তো। এবার দেখো একে 3 দিয়ে কাটা যাচ্ছে, 3 5 15, একে 3 দিয়ে কাটা যাচ্ছে, 3 8 24, তাহলে কত হলো? 5 আর 8। তাহলে আমরা এখানে লিখতে পারি এদের অনুপাত কত? 5:8। ঠিক আছে, এবার এই 5:8 অনুপাত আসলে এর ব্যস্ত অনুপাত কী হবে? ব্যস্তানুপাত কত আসবে? 8:5। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পেরেছো, কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়। এবার দেখো পরেরটা আছে 169:221। তো চলো এটাকেও আমরা আগে লঘিষ্ঠ আকারে পরিণত করি। লঘিষ্ঠ আকারে পরিণত করতে গেলে কি করব? আগে ভাগ করে নিই আমরা 169 আর 221। দেখো একে 13 দিয়ে ভাগ করা যায়, 13 দিয়ে 169কে ভাগ করলে কত হয়? 13 13 169। কারণ দেখো 13কে 13, হাতে থাকে 3, 16 থেকে 13 চলে গেলে 3 থাকে, আর 3-এর পরে 9 বসলে 39 হয়, 3 13 39। একে 13 দিয়ে কাটি, 13কে 13, হাতে থাকছে 9 91, 7 13 91। ঠিক আছে, তাহলে উপরে হচ্ছে 13 আর নিচে হচ্ছে কত? 17। তাহলে এখানে লঘিষ্ঠ আকারে কত হলো? 13:17। এর ব্যস্তানুপাত কী হবে তাহলে? ব্যস্তানুপাত সমান কী হবে? 17:13। এটাই আমাদের উত্তর। ঠিক আছে, এবার চলো ঈদ দাগের অঙ্কটা দেখি। দেখো ঈদ দাগে আছে 9xy:12xy। দেখো এখানে দু জায়গায় xy আছে, তাহলে xy এর xy যদি ভাগ করি কিছুই থাকে না, তাহলে এখানে ঠিক কী থাকছে? প্রথমে থাকছে 9:12। একেও 3 দিয়ে কাটাকুটি যাচ্ছে, একেও 3 দিয়ে যায়, তো একে 3 3 9 হয়, আর একে কাটলে 3 4 12 হয়। তাহলে কত হলো? লঘিষ্ঠ আকার 3:4। এর ব্যস্তানুপাত কী হবে তাহলে?
লিখি ব্যস্তানুপাত, উল্টে গেল, তাহলে 4:3 হলো। ঠিক আছে, এবার এফের দাগেটা দেখি আমরা কত আছে, 4, 2, 9 আর 6, 6, 3। এখানে দেখো আমরা এই সংখ্যাগুলোকে আগে যোগ করি, 9 আর 2 11 হচ্ছে, আর 15 তাহলে 15কে 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে এই সংখ্যাটাকেও পুরোপুরি 3 দিয়ে ভাগ করা যাবে। এখান থেকে 6 আর 6 12 আর 3 15, এখানেও 15 হচ্ছে, তাহলে কি এই সংখ্যাটাকেও 3 দিয়ে ভাগ করা যায়, 15টাকে যোগফলকে, তাহলে কি একেও 3 দিয়ে ভাগ করা যাবে। 3 দিয়ে ভাগ করার একটা নিয়ম আছে, যে সংখ্যাগুলো দেওয়া থাকবে তাদের যোগফল যদি 3 দিয়ে ভাগ করা যায় তাহলে সংখ্যাটি অবশ্যই 3 দ্বারা বিভাজ্য হবে। এখানেও তাই, এটাও যোগ করে 15 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, এটাও যোগ করে 15 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, তাহলে এই সংখ্যাগুলোকে কি 3 দিয়ে ভাগ করা যাবে। তাহলে চলো আমরা ভাগ করে দেখি কত হচ্ছে, 3 একে 3, হাতে আমার থাকছে কত 1, একের পরে 2 বসালে কত হয় 12, তাহলে 3 এ 4 12 বা 3 14 42 আর 3 3 9 ইস টু 3 2 6, 3 2 6, 3 1 3, কত হলো দেখো, এখানে হচ্ছে 143 আর এখানে হচ্ছে 221। ঠিক আছে, এখানে দেখো আমরা আগে একটা অঙ্ক করেছিলাম, 221 ছিল, 221কে 13 দিয়ে ভাগ করা গিয়েছিল। ঠিক আছে, এবার আমরা দেখি এই 143কে 13 দিয়ে ভাগ করা যায় কিনা। 143কে যদি আমরা 13 দিয়ে ভাগ করি কত হচ্ছে, 13 একে 13, হাতে 1, 13, হ্যাঁ 11 হচ্ছে, এখানে 13 একে 13, হাতে আমার 1, একের পরে 3 বসালে 13 হয়, আবার 13 একে 13, এখানে হচ্ছে 11, আর এখানে হচ্ছে কত, আগে দেখো আমরা ভাগ করেছিলাম 17 হয়েছিল ভাগ করে, তাহলে এখানে আমরা কি পাতাতে পারি 17। তাহলে এটা উত্তর কী হলো, 11:17। এর ব্যস্তানুপাত কী হবে, এর ব্যস্তানুপাত সমান কী হলো 17:11। কেন উল্টে গেল বুঝতে পেরেছো তো নিশ্চয়ই, উত্তর পদ যদি প্রথম পদে এবং প্রথম পদ যদি উত্তর পদে চলে যায় তাহলে কি সেটা ব্যস্তানুপাত হয়, সেইভাবেই আমরা ব্যস্তানুপাত লিখলাম। এর 17 উত্তর পদে ছিল, প্রথম পদে নিয়ে আসলাম, এর প্রথম পদে 11 ছিল, এর উত্তর পদে সেই 11 নিয়ে চলে গেলাম, তাহলে কি আমাদের ব্যস্তানুপাতটা তৈরি হয়ে গেল। চলো পরের অঙ্কটা দেখি। দেখো জির দাগে কী আছে, 3b:12c। এখানে দেখো দুটো আলাদা লেটার আছে, একটা আছে বি আর একটা সি, সুতরাং এদের মধ্যে কাটাকাটি কোনো রকম কাটাকাটি যাচ্ছে না, কিন্তু এখানে আছে 3 এবং এখানে আছে 12, তাহলে 3 দিয়ে 12কে ভাগ করা যায়, তাহলে 3 একে 3, 3 এ 4 12, একের জন্য আমরা 1 লিখছি না, এখানে লিখছি বি আর 2, এখানে কি 4 দিয়ে ভাগ, 3 দিয়ে ভাগ করলে 4 হচ্ছে 4c। এটা আমাদের লঘিষ্ঠ আকার বা লঘিষ্ঠ আকারে পরিণত হলে কি হচ্ছে, b:4c। এর ব্যস্তানুপাত কী হবে, ব্যস্তানুপাত হবে ঠিক 4c:b, উল্টে গেল, এটাই উত্তর। ঠিক আছে, এবার দেখো পরের অঙ্কটা, পরের অঙ্ক এইচের দাগ এবং এই দাগের শেষ অঙ্ক কী বলেছে, 25xyz = 625xyz। এখানে 25xyz 625xyz, তাহলে দুপাশেই xyz কমন আছে, তাহলে কি এদের ভাগ করলে কাটাকাটি করলে কিছুই থাকে না, তাহলে এখানে থাকে 25 থাকলো = 625। ঠিক আছে, 25:625। দেখো এখানে 25 আছে এবং 625 আছে, এদের দুটো সংখ্যার শেষেই 5 আছে, তাহলে আমরা 5 দিয়ে যদি কাটাকুটি করি তাহলে কি হচ্ছে, একে হচ্ছে 5 5 25 5 একে 5, হাতে 1 12, 5 2 10, হাতে 1 15, এই হাতে 2, 5 5 25, তাহলে কত হচ্ছে 5:125। এবার এই 5 দিয়ে 125কে ভাগ করি, এখানে হচ্ছে 1:5 25 125, তাহলে আমাদের লঘিষ্ঠ আকার হলো 1:25। তাহলে এর ব্যস্তানুপাত কী হবে, লিখি আমরা, ব্যস্তানুপাত সমান 25:1। নিশ্চয়ই তোমরা এই দাগে যে অঙ্কগুলো আছে সবই নিশ্চয়ই বুঝতে পেরেছো, কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়। যদি কোনো রকম সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে আবার ব্যাপারটা ক্লিয়ারলি বুঝিয়ে দেবো। চলো এবার 2-এর দাগের যে অঙ্কগুলো বলেছে সেই অঙ্কগুলো দেখি কী বলেছে। দেখো 2-এর দাগে বলেছে, নিচের অনুপাতগুলিকে পূর্ণ সংখ্যার অনুপাতে পরিণত করি ও তার ব্যস্তানুপাত খুঁজি। একই রকমভাবে আগেগুলো বলেছিল লঘিষ্ঠ আকারে পরিণত করব এবং তার ব্যস্তানুপাত খুঁজব, এবং এখানে বলেছে পূর্ণ সংখ্যার অনুপাতে পরিণত করতে বলেছে এবং ব্যস্তানুপাত। কোনোটা দেখো দশমিক আছে, কোনোটা ভগ্নাংশ আছে, এই সংখ্যাগুলোকে কী করতে হবে, আগে পূর্ণ সংখ্যার অনুপাতে রূপান্তরিত করতে হবে এবং তাদের ব্যস্তানুপাত খুঁজতে হবে। তো চলো সেগুলো আমরা করি। দেখো 2-এর দাগে দেওয়া আছে 2.5:12.5, এটাকে কি আমাদের পূর্ণ সংখ্যার অনুপাতে পরিণত করতে হবে, কারণ দেখো এটা দশমিক সংখ্যার আছে, তাহলে আমরা জানি দশমিক তুলতে গেলে কি করতে হয়। এখানে দেখো একটা সংখ্যার পরে মানে ডান সাইডে একটার পরে দশমিক, এখানেও একটার পরে দশমিক, আমরা এই দশমিকটা দশমিক এবং দশমিক তুলে দিতে পারি। সেটা কি করে করছি দেখো, এখানে আমরা সমান দিয়ে লিখতে পারি 2.5, আর এই ইস্টু মানে কি ভাগ, তাহলে কি নিচে চলে আসছে 12.5। দেখো এই পয়েন্ট আর এই পয়েন্ট উঠে গেল, কারণ এখানেও ডান সাইডে একটার পরে দশমিক, এখানেও ডান সাইডে একটার পরে দশমিক। সুতরাং দেখো এবার কাটাকুটি করলে 25 দিয়ে 125কে কাটলে কত হয়, 5 25 125, তাহলে এখানে হচ্ছে 5 আর এখানে থাকছে 1, এখানে সমান লিখতে পারি আমরা কি 1/5। 1/5 হচ্ছে সমান কি লিখবো আমরা, 1:5। এটা আমাদের পূর্ণ সংখ্যার অনুপাতে পরিণত হলো এবং এর ব্যস্তানুপাত কী হবে,
আগের মতনই আমরা আগে যে অঙ্কগুলো করলাম সেই অঙ্কের মতনই এর ব্যস্তানুপাত হবে কি 5:1, কারণ এর উত্তর পদ প্রথম পদে চলে গেল এবং প্রথম পদ উত্তর পদে চলে আসলো। চলো এবার বিদ্যাগেরটা দেখি। দেখো বিদ্যাগে আছে 5/8:7/16। দেখো এই ইস্টু চিহ্নটাকে আমরা যদি ভাগ হিসাবে ধরি, কারণ কি আমরা জানি এটা বাই হয়ে যায় নিচে আসলে, এটাকে যদি ভাগ হিসাবে ধরি আমরা এই অঙ্কটাকে যখন পাতাবো তাহলে এইভাবে পাতাবো আমরা 5:8, এই 5/8, এটাকে যদি ভাগ থাকে তাহলে গুণ চিহ্ন দিয়ে আমরা উল্টে দিতে পারি এই সংখ্যাটা, এটা উপরে চলে যাবে 16 আর নিচে চলে আসবে কি 7। এবার এই 8 দিয়ে যদি 16কে কাটি কত হচ্ছে 2। এবার দেখো 2 5 2 10 আর এখানে থাকছে কত নিচে 7, তাহলে কত হচ্ছে সমান আমাদের 10:7। এটা আমাদের উত্তর আসছে 10:7 পূর্ণ সংখ্যার অনুপাত। এবং এর ব্যস্তানুপাত কি হচ্ছে, ব্যস্তানুপাত কী হবে, উল্টে যাবে, তাহলে কী হবে 7:10। নিশ্চয়ই বুঝতে পেরেছো। কারণ দেখো এখানে এটা আমাদের যদি ভাগ হিসাবে ধরি আমরা, বা এইভাবেই ধরো আমি এখানে দেখাচ্ছি 5/8/7/16। এবার সমান দিয়ে আমরা যদি করি 5/8, তাহলে কি এটা যখন গুণ চিহ্ন দেবো এখানে উল্টে গেলে 16টা উপরে চলে যাবে, 7টা নিচে চলে আসবে। একই রকমভাবে তাহলে 5 2 10 আর 7 হচ্ছে, তাহলে 10:7 হয়েছিল এবং তার ব্যস্তানুপাত কী হয়েছে 7:10। ঠিক আছে, বুঝতে পেরেছো। এবার চলো সির দাগে দেখি কি বলেছে। দেখো সির দাগে বলেছে 0.49। এখানেও এটা দশমিক সংখ্যার অনুপাত আছে, এটাকে কি আমাদের পূর্ণ সংখ্যার অনুপাতে করতে হবে। তো চলো আমরা দশমিক তুলব। দশমিক তোলার জন্য কী লিখবো, এখানে 0.7 আর এখানে লিখবো 0.49। দেখো এখানে দশমিকের পরে দু ঘর আছে, এখানে দশমিকের পরে এক ঘর আছে। তাহলে আমরা যদি দশমিক সংখ্যা তুলতে চাই বা দুটো সংখ্যা দরকার আমার, তাহলে এখানে আমি 10 গুণ করে নেব, বা দরকার নেই, এখানে দুটো সংখ্যার পরে দশমিক আছে তাই এখানে 100 গুণ করে নিলাম, এখানে একটার পরে দশমিক আছে তাই এর নিচে কি 10 গুণ করে নিলাম। তাহলে আমাদের কি দশমিক উঠে গেল, এই 10 আর এই 100 কাটলাম, 10 10কে 100 হলো, তাহলে কত হলো, উপরে 7 10কে 70, নিচে কত থাকছে 49, তাই তো। এবার 7 দিয়ে কাটলে এখানে হচ্ছে 10 আর একে 7 দিয়ে কাটলে হচ্ছে কত 7, তাহলে আমাদের আসলো কত 10/7। একই রকম এবার আমরা লিখতে পারি কি, তাহলে 10:7, এটা কি পূর্ণ সংখ্যার অনুপাত। এর ব্যস্তানুপাত কী হবে, এর ব্যস্তানুপাত হবে কি 7:10, কারণ উল্টে গেল এবং এটাই আমাদের অ্যান্সার। যেহেতু আমাদের ব্যস্তানুপাত বের করতে বলেছে তাই আমরা ব্যস্তানুপাতটাও বের করে নিলাম। দেখো ডির দাগে কী বলেছে 2/5:3/4, আগের অঙ্কের মতনই উপরে যে অঙ্কটা আমরা করেছিলাম। দেখো বির দাগে যে অঙ্কটা আমরা করেছিলাম একই রকমই অঙ্ক আছে, এখানেও 5/8 ছিল আর 7/16 ছিল, আর এখানে আমাদের কি আছে 2/5 আর 3/4। তাহলে আমরা আগের অঙ্কটার মতনই করব, এটাকে উল্টে দেবো। তাহলে এখানে দেখছি 2/5, এখানে গুণ চিহ্ন দিয়ে 4 উপরে চলে যাচ্ছে, 3 নিচে আসছে, তাহলে উপরে 4 2 কত 8 আর নিচে কত 3 5 15, তাহলে 8/15। তাহলে আমরা এটাকে একটু লিখতে পারি 8:15, এটাকে লিখতে পারি 8:15 পূর্ণ সংখ্যার অনুপাত। এবং এর ব্যস্তানুপাত কী হবে, ব্যস্তানুপাত সমান 15:8। ঠিক আছে, খুবই সোজা, তোমরা নিজেরা বাড়িতে খাতায় চেষ্টা করো, অবশ্যই করতে পারবে, কোনো রকম সমস্যা হবে না। চলো এবার এফের দাগেরটা দেখি আমরা, এফের দাগে কী বলেছে দেখা যাক। সরি ঈদ দাগ, ওটা তো ডির দাগ ছিল, এটা ঈদ দাগ। ঈদ দাগে কী বলেছে 22:4/5/7। দেখো এখানে একটা পূর্ণ সংখ্যা আছে এবং একটা মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, এটাকে আমরা প্রথমে ভগ্নাংশ পরিণত করব, তারপর পূর্ণ সংখ্যার অনুপাতে পরিণত করব। তাহলে এখানে লিখি 22 এটা কি 4 7 28, 28 আর 5 কত 33, 33/7। এবার এই ইস্টু মানে কি আমরা জানি ভাগ, তাহলে এখানে লিখব 22, গুণ চিহ্ন দিয়ে কি উল্টে যাবে, 7টা চলে যাচ্ছে উপরে আর 33 চলে আসছে কোথায় নিচে। একে যদি 11 দিয়ে কাটি 11 2 22, একে 11 দিয়ে কাটলে হচ্ছে 3, এখানে কত হচ্ছে 7 2 14/3। তাহলে আমাদের আমাদের অনুপাত বেরোলো, সরি ভগ্নাংশে বেরোলো 14/3। একে যদি আমরা অনুপাতে করি তাহলে কী আসবে, সমান 14:3। এটা আমাদের পূর্ণ সংখ্যার অনুপাতে চলে আসলো। এবং এর ব্যস্তানুপাত কী হবে, তাহলে নিশ্চয়ই তোমরা পারবে 3:14, কোনো রকম সমস্যা হচ্ছে না। দেখো এখানে 14:3 ছিল, তাহলে কি আমরা এটাকে উল্টে দিলাম 3:14 হয়ে আসলো, তাহলে এটা কি ব্যস্তানুপাতে তৈরি হয়ে গেল। চলো এবার এফের দাগেরটা দেখি। এফের দাগে বলেছে দেখো 7/15:3/20। কী বলেছে 7/15:3/20। তাহলে চলো এটাকেও আমরা আগের অঙ্কের মতনই, এই বি এবং ডির দাগ যেমন করেছি তেমনই একেও আমরা উল্টে দেবো। তাহলে 7/15 গুণ 20/3
একে যদি 5 দিয়ে কাটি 3 5 15, একে 5 দিয়ে কাটলে 4 হচ্ছে, তাহলে উপরে কত যাচ্ছে 4 7 28 আর নিচে কত 3 3 9, তাহলে এর কত হচ্ছে আর কি কাটাকাটি যাচ্ছে না, তাহলে এর হচ্ছে 28:9। এর ব্যস্তানুপাত কী হবে, এর ব্যস্তানুপাত হবে 9:28। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়ই, এটাই আমাদের উত্তর। এবার দেখো এফের দাগ পর্যন্ত আমি করিয়ে দিয়েছি, এবার জির দাগ এবং এইচের দাগ তোমরা নিজেরা বাড়িতে চেষ্টা করবে, এটা তোমাদের বাড়ির কাজ, বাড়িতে বসে তোমরা এটা চেষ্টা করবে, নিশ্চয়ই করতে পারবে। যদি করতে না পারো তখন আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে এটা আবার করিয়ে দেবো। জিরের দাগে বলেছে নিচের অনুপাতগুলির মিশ্র অনুপাত নির্ণয় করি এবং মিশ্র অনুপাতটি গুরু অনুপাত, লঘু অনুপাত না সামান্য অনুপাত তা লিখি। এগুলো কি লঘু, গুরু না সামান্য সেগুলো আমাদের লিখে বার করতে হবে, আগে মিশ্র অনুপাত তৈরি করে নিতে হবে তারপরে। তো চলো দেখা যাক প্রথমটা কি বলেছে। দেখো তোমাদের প্রথম বলা হয়েছে, প্রথম যে অঙ্কটা আছে 8:6, 3:6 ও 26:13 বলেছে এই অঙ্কটার মিশ্র অনুপাত বের করতে এবং সেটা গুরু অনুপাত না লঘু অনুপাত বা সামান্য অনুপাত সেটা আমাদের বের করতে বলেছে। তো চলো আমরা দেখি মিশ্র অনুপাত বার করতে গেলে কি করতে হয়। আগে এখানে যে প্রথম পদ আছে সবকটার, দেখো এটার প্রথম পদ 8, এটার প্রথম পদ 3, এটার প্রথম পদ 26, তাহলে প্রথম পদগুলো আমরা আগে গুণ করে নেব, তারপর দ্বিতীয় পদগুলোও গুণ করে নেব। তাহলে চলো আমরা সেটা দেখি। দেখো এদের প্রথম পদে কি আছে, প্রথমটা এর আছে 8 গুণ 3, এর আছে 26, ঠিক আছে, ইস টু এটার উত্তর পদ কী আছে 6, এটার উত্তর পদ কী আছে 6, এটার উত্তর পদ কী আছে 13। ঠিক আছে, আমরা এইভাবে মিশ্র অনুপাত বের করে নেব। এবার দেখো আমরা এইভাবে করতে পারি, এই ইস টু মানে কি আমরা জানি ভাগ, তাহলে এটাকে ভাগ করব 8 গুণ 3 গুণ 26, নিচে 6 গুণ 6 গুণ 13। ঠিক আছে, এবার দেখো এই 13 দিয়ে 26কে কাটলে হয় 2, এই 2 দিয়ে 6কে কাটলে হয় 3, এই 3 দিয়ে এই 3 কাটা যাচ্ছে, একে 2 দিয়ে কাটলে হয় 4 আর একে 2 দিয়ে কাটলে হয় 3, তাহলে আমাদের কত হলো 4/3, বা আমরা সমান কি লিখতে পারি 4:3। এবার দেখো এটা বলেছে লঘু অনুপাত না গুরু অনুপাত সেটা বের করতে হবে। দেখো আমাদের কোনো অনুপাতের প্রথম পদ যদি বড় হয় সেটা হয় কি গুরু অনুপাত, এবং দ্বিতীয় পদ যদি বড় হয় এবং প্রথম পদ যদি ছোট হয় সেটা হয় কি লঘু অনুপাত। এখানে দেখো আমাদের কি এটা প্রথম পদ বড় আছে, তাই আমরা কি লিখতে পারি এটি গুরু অনুপাত। এটি কি গুরু অনুপাত, নিশ্চয়ই বোঝা গেছে, কোনো রকম সমস্যা হওয়ার কথা নাই, কারণ এখানে আমাদের প্রথম পদটি বড় তাই গুরু অনুপাত, এখানে যদি প্রথম পদটি ছোট হতো তাহলে লঘু অনুপাত হতো। চলো এবার বিয়ের দাগেরটা দেখি। দেখো বিয়ের দাগেরটা কী বলেছে 7/5:3, পরে বলেছে 5/7:1/1/16 ও 3/16। এটাকে আমাদের লঘু অনুপাত বা গুরু অনুপাত কিনা সেটা আমাদের বের করতে হবে মিশ্র অনুপাত বার করার পরে। তা চলো আমরা সেটা আগে করি। দেখো এখানে প্রথম পদ কোনটা আছে, এখানে 5/7 প্রথম পদ, এখানে 7/5, এখানে প্রথম পদ 5/7 আর এখানে প্রথম পদ 3, তাহলে আমরা এই তিনটাকে আগে গুণ করব, তাহলে কী লিখব 7/5 গুণ 5/7 গুণ 3, প্রথম পদ হলো। এবার দেখো এখানে দ্বিতীয় পদ কত, এটা আছে 3, এটা আছে, এটা ভাঙিয়ে নিই 16 16 আর 1 কত 17/3 গুণ এটার কি আছে 16। ঠিক আছে, এবার দেখো এটা এবং এটা ও এটা 17 হবে, ভুল করে 3 পাতি, এই 16 হবে, ভুল করে 3 পাতিছিলাম, কারেকশন করে নেব। এবার দেখো এটা কি হবে, আমরা ভাগ জানি ইস্টু মানে, তাহলে আমরা লিখব 7/5 গুণ 5/7 গুণ 3, এর নিচে কি লিখব 3 গুণ 17/16 গুণ 16। এবার দেখো খুবই একটা মজার জিনিস, এখানে এই 5 কাটা যাচ্ছে, এখানে এই 7 কাটা যাচ্ছে, এখানে দেখো এই 16 আর এই 16 কাটা যাচ্ছে। ঠিক আছে, এবার দেখো এখানে উপরে কি থাকছে 3 আর নিচে থাকছে 17 গুণ 3, এই 3 আর এই 3 কাটা গেলে উপরে থাকলো 1, কত হলো 1/17, বা সমান আমরা লিখতে পারি 1:17 বা 1:17। তাহলে দেখো একটু আগে বলেছিলাম যখন প্রথমটা বড় থাকে অনুপাতে সেটা হয় গুরু অনুপাত, আর যখন প্রথমটা ছোট থাকে প্রথম পদ তখন হয় সেটা লঘু অনুপাত। দেখো এখানে প্রথম পদ 1 এবং উত্তর পদ কত 17, তাহলে কি এটা লঘু অনুপাত, এটা লঘু অনুপাত। বুঝতে পেরেছো নিশ্চয়ই, কোনো রকম সমস্যা হওয়ার কথা নয়। এবার চলো সির দাগেরটা দেখি। দেখো পরের অঙ্কটা বলেছে 8:5, 7:12 ও 22:13। তো আগের মতন মিশ্র অনুপাত বের করতে গেলে আমাদের কি করতে হবে, আগে এটা করে নিতে হবে, গুণ করব প্রথম পদগুলো, এটার আছে 8, এটা 7, এটা 22 ইস টু, এটার আছে 5, 12, 13।
এবার দেখো আগের মতনই আমরা করব 8 গুণ 7 গুণ 22, নিচে কত হচ্ছে 5 গুণ 12 গুণ 13। দেখো এর মধ্যে কাটা যাচ্ছে এটা দিয়ে 3 দিয়ে কাটবো, 2 দিয়ে 6 দুগুণ 12, 11 দুগুণ 22। আর কি কাটা যাচ্ছে? কিছু দিয়ে না যাচ্ছে না, তাহলে এটাকে গুণ করব 7 11 77 গুণ 8, আর নিচে থাকছে 5 6 30 গুণ 13। এবার দেখো এখানে 8 আছে, এখানে 30 আছে, 2 দিয়ে কাটা যাচ্ছে 4 দুগুণ 8, 15 দুগুণ 30 সমান কি হচ্ছে 4 দিয়ে 4 7 28, 8 হাতে কত আমার 2, 4 7 28 2 30, উপর হচ্ছে 308, নিচে হচ্ছে 15 13 দিয়ে যদি গুণ করি 5 13 65, 5 হাতে 6, 13 কে 13 19, 195, তাহলে হলো 308/195। আমরা এটাকে সমান লিখতে পারি 308:195। দেখো এটার প্রথম পদ বড় আছে, তাই এটা কি গুরু অনুপাত, তাহলে আমরা এটা লিখতে পারি তাহলে কি গুরু অনুপাত। প্রথমটা যদি বড় থাকে, অনুপাতের প্রথম পদ যদি বড় থাকে তাহলে সেটা হয় গুরু অনুপাত, এবং প্রথমটা যদি ছোট থাকে তাহলে সেটা হয় লঘু অনুপাত। এবার চলো ডির দাগেরটা দেখি। দেখো ডির দাগে বলেছে 2/3:5 এবং বলেছে 7/8:2। তো চলো এটা আমরা করি। প্রথম পদ কি করতে হবে? আমাদের প্রথম পদ গুণ করতে হবে। দেখো প্রথম পদ গুণ করলে কি হচ্ছে, এটার প্রথম পদ কত 2/3, তাহলে লিখলাম 2/3, এটার প্রথম পদ কত গুণ 7/8 এর প্রথম পদ, এই দ্বিতীয় উত্তর পদ 5, এর উত্তর পদ কত 2। চলো সমান করি আমরা 2/3 গুণ 7/8, আর নিচে কত যাচ্ছে 5 গুণ 2। দেখো এখানে কাটা যাচ্ছে 2 দিয়ে 4 দুগুণ 8, এখানে সমান কত হচ্ছে উপরে 7 নিচে 12 আর এর নিচে 10। এইবার দেখো এর নিচে 10-10-এর নিচে কিছু নেই, মানে আমরা মনে মনে একটা 1 ধরতে পারি, তাহলে কি এই দাগটা মানে ভাগ যখন উপরে যাবে তখন কি উল্টে যাবে, তাহলে 7/12 গুণ 1/10 হলো আমাদের সমান কত হচ্ছে 7/120 সমান 7:120 বা 7:120। এবার দেখো যখন প্রথম পদ ছোট থাকে দ্বিতীয় পদের থেকে বা উত্তর পদের থেকে, তখন কি হয় সেটা লঘু অনুপাত হয়, তাহলে এটা আমরা লিখতে পারি লঘু অনুপাত। নিশ্চয়ই বুঝতে পেরেছো যে মিশ্র অনুপাত থেকে কি করে লঘু এবং গুরু অনুপাত আমরা বের করছি এবং মিশ্র অনুপাতটা কি করে বের করছি। তাহলে কি তোমরা নিজেরা বাড়ি বসে প্র্যাকটিস করো এবং বারংবার ভিডিওটি দেখো, অবশ্যই তোমরা করতে পারবে। চলো এবার 4-এর দাগের যে অঙ্কগুলো আছে সেইগুলো দেখি। 4-এর অঙ্ক এবার দেখি 4-এর দাগে কি বলেছে। দেখো 4-এর দাগে বলেছে রীতা 100টি অঙ্কের মধ্যে 60টি সঠিক কষেছে, বিনয় ওই অঙ্কের 80টি এর মধ্যে 50টি সঠিক করেছে। অনুপাতে প্রকাশ করে দেখি কে বেশি অঙ্ক কষেছে বা অঙ্ক ঠিক করেছে। তো চলো আমরা সেটা করে দেখি। দেখো প্রথমে বলেছে রীতার অঙ্কের সংখ্যা এবং সঠিক অঙ্ক এর অনুপাতটা আমরা আগে বের করে নেব। দেখো অঙ্ক কতগুলো ছিল, মোট অঙ্ক ছিল 100টি এবং সে সঠিক করেছিল কটি 60টি। তাহলে 100 আমরা এটাকে লিখতে পারি সমান কি লিখতে পারি 100:60 সমান এই 0 কাটা যাচ্ছে, একে যদি 2 দিয়ে কাটি 5 দুগুণ 10, একে হলো 3 দুগুণ 6, তাহলে কত হচ্ছে 5:3। এবার দেখো বিনয় বলেছিল কটি, বিনয়ে ওই অঙ্কের 80টির মধ্যে কটি ঠিক করেছিল 50টি, তাহলে আমরা লিখব বিনয়ের অঙ্কের সংখ্যা, বিনয়ের অঙ্কের সংখ্যা ইস্টু সঠিক বা অনুপাত সঠিক অঙ্ক কটি কষেছিল সেটি। তার বিনয়ের ছিল 80টি অঙ্ক এবং সে সঠিক কষেছিল কটি 50টি। এখানে আমরা সমান দিয়ে লিখতে পারি 80:50, এই 0 কাটা সমান সমান কত হলো 8:5। ঠিক আছে, একজনের হলো 5:3, একজনের হলো 8:5। এবার এদের মধ্যে কে বেশি অঙ্ক কষেছে সেটা আমাদের বার করতে হবে। এখানে লিখি রীতা 5:3, এখানে বিনয় 8:5। এবার দেখো এদের দুজনের অঙ্ক সংখ্যা অনুপাতে আমরা বের করে নিলাম। বের করার পরে দেখছি আমাদের অনুপাতের সংখ্যা, দেখো প্রথমে অঙ্কের সংখ্যা ছিল এর আছে 5, এর আছে 8, কিন্তু এই অঙ্কের সংখ্যা থেকে আমরা এদের কে বেশি কষেছে সেটা বের করতে পারবো না। তখন বার করতে গেলে কী করতে হবে, আমাদের এই দুটো লসাগু করতে হবে। 5 আর 8-এর লসাগু কত হচ্ছে, 1 দিয়ে গেলে 5 8, 5 গুণ 8 সমান কত 40, তাহলে অঙ্কের সংখ্যা আমাদের 40 তৈরি করে নিতে হবে। তাহলে আমরা যদি এখানে লিখি রীতা 5/3 আর বিনয় 8/5। এবার দেখো যদি আমরা এই অঙ্কটাকে 40 করে নিতে চাই, তাহলে এই উপরের দুটো সংখ্যাকে কি 8 দিয়ে গুণ করব এবং এর দুটো সংখ্যাকে কি 5 দিয়ে গুণ করব। ঠিক আছে,
তাহলে দেখো এর উপরে হয়ে গেলো 40, মানে অঙ্কের সংখ্যা 40টির মধ্যে কটি সঠিক কষেছে সে 3 8 24, এর 40টির মধ্যে সঠিক কষেছে কটি 25টি। তাহলে দেখো বেশি সে কে সঠিক করেছে, এখানে বিনয় অঙ্কের সংখ্যা কত 40 ছিল এবং সঠিকের সংখ্যা 25টি। তাহলে আমরা এখানে লিখতে পারি অতএব বিনয় সঠিক অঙ্ক বেশি কষেছে বা বেশি করেছে। কে বেশি করেছে? বিনয়। কারণ দেখো এখানে আমরা এটার লসাগু করে নিলাম 5 এবং 8-এর, কারণ 5 আর 8-এর লসাগু করে নিলে কি হচ্ছে আমাদের অঙ্কের সংখ্যা দুজনেরই সমান হয়ে যাচ্ছে। এবং এ সঠিক কষেছে 3 8 24টি এবং এ সঠিক কষেছে 5 5 25টি। তাহলে বিনয় বেশি সঠিক কষেছে, সেটাই আমরা উত্তর লিখলাম, বিনয় বেশি সঠিক কষেছে, এটাই আমাদের উত্তর। চলো 5-এর দাগটা দেখি। দেখো 5-এর দাগে বলেছে এবছরের মাধ্যমিক পরীক্ষায় আমাদের বিদ্যালয়ে 150 জন পরীক্ষার্থীর মধ্যে 100 জন গ্রেড এ পেয়েছে। কতজন? 150 জনে 100 জন। পাশের বিদ্যালয়ে 100 জন পরীক্ষার্থীর মধ্যে 80 জন গ্রেড এ পেয়েছে। 100 জনের মধ্যে 80 জন, আর আমাদের বিদ্যালয়ে 150 জনের মধ্যে 100 জন উত্তীর্ণ হয়েছে। এবছর মাধ্যমিকে কোন বিদ্যালয়ে গ্রেড এ পেয়ে ভালো ফল করেছে তার অনুপাত প্রকাশ করে দেখি। তো চলো সেটার আমরা অনুপাত প্রকাশ করে দেখি। এবং এই অঙ্কটা আগেরটার মতোই, এটাই 100টির মধ্যে সঠিক অঙ্ক ছিল 60টি এবং 80টির মধ্যে 50টি। এটাই অঙ্কের জায়গায় কি বলেছে, গ্রেড এ, ছাত্রছাত্রীর মধ্যে গ্রেড এ কোন স্কুলে বেশি পেয়েছে বা কোন বিদ্যালয়ে বেশি পেয়েছে আমাদের সেটা বের করতে বলেছে। চলো সেটা আমরা করে দেখি। দেখো একটা লিখে নিয়েছি আমি আমাদের বিদ্যালয়, এখানে লিখবো আমরা পরীক্ষার্থী, পরীক্ষার্থী ইজ টু গ্রেড এ। তাহলে পরীক্ষার্থী কতজন ছিল? 150 জন, তাই তো। এবং গ্রেড এ পেয়েছিল কত? 100 জন। এটা আমাদের বিদ্যালয়। তাহলে আমরা এটা সমান লিখতে পারি 150 ইজ টু 100, এই শূন্য, এই সরি একটা শূন্য একটা শূন্য কাটা, একে যদি 5 দিয়ে কাটি কত হচ্ছে 3 5 15, একে 5 দিয়ে কাটলে হচ্ছে 5 2 কত 10। ঠিক আছে, 3:2। এবার পাশের বিদ্যালয় লিখি আমরা। পাশের বিদ্যালয়, পাশের বিদ্যালয়ের পরীক্ষার্থী একই রকমভাবে আমরা লিখব ইজ টু গ্রেড এ। পাশের এই স্কুলের বা বিদ্যালয়ে কতজন ছিল পরীক্ষার্থী? 100 জন এবং গ্রেড এ পেয়েছিল কতজন? 80 জন। তাহলে এটা আমরা সমান লিখতে পারি 100 ইজ টু 18, এই শূন্য শূন্য কাটা, একে 2 দিয়ে কাটলে হচ্ছে 5, একে 2 দিয়ে কাটলে হচ্ছে 4। আমাদের বিদ্যালয়ে 3:2, পাশের বিদ্যালয়ে 5:4। এবার কোন বিদ্যালয়ে গ্রেড এ পেয়ে বেশি পাস করেছে সেটা আমাদের বের করতে হবে। তো আমরা লিখি আমাদের বিদ্যালয়ে কত? 5:4, বা এটাও লিখতে পারি 5/4। আর পাশের বিদ্যালয়, পাশের বিদ্যালয় কত? 5, সরি আমাদের বিদ্যালয়ে 5:4 না, সরি এটা 3:2, আমাদের বিদ্যালয়ে 3:2 বা 3/2। পাশের বিদ্যালয় 5:4 বা 5/4। দেখো এখানে আমাদের পরীক্ষার্থীর সংখ্যা যদি আমরা সমান করতে চাই তাহলে কি করতে হবে? এই 5 এবং 3 এর লসাগু বার করতে হবে। 5 আর 3 এর লসাগু কত? আমি মুখে মুখে করে নিচ্ছি, 3 5 15। তাহলে আমরা যদি এটাকে লিখি প্রথম, আমাদের বিদ্যালয়, আমাদের বিদ্যালয় কত ছিল? 3/2। পাশের বিদ্যালয়, পাশের বিদ্যালয় কত? 5/4, তাই তো। এবার দেখো এই দুটোকেই যদি আমরা 15 করতে চাই, এদের লসাগু কত হচ্ছে? 15। তাহলে একে কত? 5 দিয়ে গুণ করতে হবে, একে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমাদের পরীক্ষার্থীর সংখ্যা সমান হচ্ছে, একে উপরে হচ্ছে 15, নিচে হচ্ছে কত? 10, আর এর উপরে হচ্ছে 15, নিচে হচ্ছে 12। তাহলে দেখো আমাদের বিদ্যালয়ে 15 জনে 10 জন এ গ্রেড পেয়েছে, পাশের বিদ্যালয়ে 15 জনে 12 জন এ গ্রেড পেয়েছে। তাহলে কি পাশের বিদ্যালয়ে এ গ্রেড পেয়ে রেজাল্ট ভালো করেছে বা ফল ভালো করেছে। তাহলে লিখবো আমরা অতএব পাশের বিদ্যালয় এ গ্রেড পেয়ে ফল ভালো করেছে।
নিশ্চয়ই বুঝতে পেরেছো। প্রথম 4-এর দাগ এবং 5-এর দাগের অঙ্কটা একই রকম, শুধুমাত্র আমাদের সংখ্যা এবং যে বিদ্যালয় এবং পরীক্ষার্থীর সংখ্যা এগুলো একটু পরিবর্তন হয়েছে, বাদবাকিগুলো একই রকম আছে। এবার চলো 6-এর দাগের অঙ্কটা দেখে নিই। দেখো 6-এর দাগে বলেছে দুটি বাড়ির দামের অনুপাত 4:3 এবং দ্বিতীয়টির দাম 4,20,000 টাকা হলে প্রথম বাড়িটির দাম কত সেটা আমাদের বার করতে বলেছে। এবং সঙ্গে আরেকটু বলেছে প্রথম বাড়িটির দাম যদি 70,000 টাকা বেশি হতো তবে তাদের দামের অনুপাত কত হতো। আগে আমাদের প্রথম বাড়িটির দাম বের করে নিতে হবে, বার করার পরে কি বলেছে তার সঙ্গে আবার 70,000 কি যোগ করতে হবে এবং প্রথম বাড়িটি এবং দ্বিতীয় বাড়িটির দামের অনুপাত কত আছে আমাদের সেটা বের করতে হবে। এখানে দেখো একটি বাড়ির দাম দেওয়া আছে, তাহলে এর থেকে আমরা দ্বিতীয় বাড়িটির দাম বের করতে পারি। তো চলো সেটা আমরা বের করে দেখি। দেখো এখানে বলেছে দুটি বাড়ির দামের অনুপাত কত, 4:3। ঠিক আছে, তাহলে আমরা এটা লিখে নেব, প্রথম বাড়ি বাই কি দ্বিতীয় বাড়ি। প্রথম বাড়ি কত ছিল 4 এবং দ্বিতীয় বাড়ি কত ছিল 3। ঠিক আছে, এই রকম অঙ্ক আমি আগেও করিয়েছি, তোমরা যদি ভিডিও দেখে না থাকো ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই গিয়ে দেখে নেবে কী করে করতে হয়। এবার দেখো এখানে আমাদের দ্বিতীয় বাড়িটির দাম বলে দেওয়া ছিল। ঠিক আছে, তাহলে আমরা এখানে সমান লিখব, একটা ঘর ফাঁকা মানে সমান একটা ঘর। ঠিক আছে, দেখো এখানে লিখলাম 4, এখানে 3, এখানে গুণ। দ্বিতীয় বাড়িটির দাম ছিল কত, 4,20,000 টাকা। 4,20,000 টাকা ছিল দ্বিতীয় বাড়িটির দাম। তাহলে দেখো এখানে আমাদের 3 দিয়ে যদি 4,20,000কে ভাগ করি তাহলে ভাগফল কত হচ্ছে সেই সংখ্যা দিয়েই যদি উপরেরটাকেও গুণ করি তাহলে কি প্রথম বাড়ির দাম আমাদের বেরিয়ে যাবে। এখানে দেখো 3 দিয়ে যদি আমরা 42কে ভাগ করি কত হয়, 14, 3 14 42 এবং পরে 4টে শূন্য আছে, এই 4টে শূন্য পাঠিয়ে দেবো। তাহলে কি 3 14 42, 4,20,000 বেরিয়ে গেল। এবার একেও যদি আমরা 14 দিয়ে গুণ করি, 14-র পরে 4টে শূন্য দিয়ে কত হচ্ছে, 4 14 56, 56-র পরে 4টে শূন্য, তাহলে এর দাম কত হলো 5,60,000 টাকা। তাহলে প্রথম বাড়িটির দাম আমাদের বেরিয়ে গেল 5,60,000 টাকা। আমরা লিখি অতএব প্রথম বাড়ির দাম 5,60,000 টাকা। কি করে বের করলাম সেটা আগে ভালো করে দেখো। এখানে দেখো প্রথম বাড়ি ছিল 4 মানে অনুপাতে, আর দ্বিতীয় বাড়ি ছিল 3। এখানে দ্বিতীয় বাড়িটির দাম দেওয়া ছিল কত, 4,20,000 টাকা। এই 4,20,000 টাকা থেকে আমরা দ্বিতীয় বাড়িটির দাম কি করে বার করছি সেটা দেখো ভালো করে। এখানে 3 দিয়ে যদি আমরা 42কে ভাগ করি তাহলে কত হয়, 14 হয় ভাগফল, 3 14 42, 14-র পরে 4টে শূন্য মানে 1,40,000 টাকা, 1,40,000। সেই 1,40,000 দিয়ে এই উপরের সংখ্যাটাকে গুণ করেছি কারণ অনুপাত দেওয়া আছে তাই। তাহলে কত হলো 1,60,000 টাকা, 5,60,000 টাকা বেরিয়ে গেল। এবার দেখো অঙ্কে আবার বলেছিল যে প্রথম বাড়িটির সঙ্গে যদি 70,000 টাকা বা প্রথম বাড়িটির দাম যদি 70,000 টাকা বেশি হতো তাহলে দুটি বাড়ির দামের অনুপাত কত হতো। তাহলে আমরা লিখি নতুন করে দামের অনুপাত হতো কত হতো, প্রথম বাড়িটির দাম প্রথম কত ছিল 5,60,000, এর সঙ্গে আবার 70,000 যোগ ইস-টু দ্বিতীয় বাড়িটির দাম কত ছিল 4,20,000। এবার দেখো এই 70,000 বেশি লিখলাম কেন, কারণ 70,000 কি আমাদের যোগ করতে বলেছে, বাবা বলেছে যে যদি 70,000 টাকা বেশি হতো তাহলে দুটি বাড়ির দামের অনুপাত কত আসতো। এর সঙ্গে আমরা যদি যোগ করি 4টে শূন্য বসে গেল, 6 আর 7 13, 3 হাতে 1, হাতে 5 4 1 6 63 বা 6,30,000 টাকা ইস-টু এখানে 4,20,000। এই 4টে শূন্য এর 4টে শূন্য কাটা গেল, একে যদি আমরা 7 দিয়ে কাটি 6 7 42, একে হলে 9, একে 3 দিয়ে কাটলে 3 3 9, একে কাটলে 2। তাহলে কত হচ্ছে আমাদের নতুন দুটো বাড়ির দামের অনুপাত কত হচ্ছে 3:2। এটাই আমাদের উত্তর। আমাদের প্রথম এখানে বোঝার কি প্রথম বাড়িটির দামের অনুপাত আমরা কি করে বের করছি সেটাই হলো আমাদের সবথেকে ইম্পর্টেন্ট এবং সেটাই সবথেকে ভালো করে বুঝতে হবে। ঠিক আছে, চলো এবার পরের অঙ্কটা দেখি। দেখো 7 দাগে বলেছে একটি বাঁশ থেকে এক টুকরো বাঁশ কেটে নেওয়া হলো এবং দেখা গেল দুটি বাঁশের দৈর্ঘ্যের অনুপাত 3:1। নিচে সারণী থেকে টুকরো দুটির দৈর্ঘ্য কী কী হতে পারে এবং বাঁশটির দৈর্ঘ্য কী হতে পারে তা লিখি। অঙ্কটা আমি খাতায় করছি না, তোমাদের বইতেই বলে দিচ্ছি, তোমরা সেটা ভালো করে দেখে নাও। এখানে দেখো বলেছে প্রথম টুকরের দৈর্ঘ্য বের করতে বলেছে, দেওয়া আছে 30 ডেসিমিটার, অনুপাত দেখো 3:1। দ্বিতীয় টুকরের দৈর্ঘ্য আমরা কী করে বার করবো, দেখো এখানে 3 এটা প্রথম টুকরের দৈর্ঘ্য আর দ্বিতীয় টুকরের দৈর্ঘ্য আমাদের বলে দেওয়া নেই,
তাহলে 3-এর সঙ্গে কত গুণ করে আমাদের হচ্ছে 30 হয়েছে 10, তাহলে কি উত্তর পদের সঙ্গে আমরা যদি 10 গুণ করি তাহলে কত হচ্ছে 10, এখানে 10 হবে। ঠিক আছে, এবার দেখো দুটির দৈর্ঘ্য আমরা 30 আর 10 যোগ করলে কত হয় 40, এখানে লিখে দেবো 40। একই রকমভাবে এখানে দেখো প্রথমটার দৈর্ঘ্য দেওয়া আছে 15, দ্বিতীয়টির দৈর্ঘ্য দেওয়া আছে 15 ডেসিমিটার, তাহলে এখানে অনুপাত কত হচ্ছে 3:1। তাহলে আমাদের দ্বিতীয় পদ সমান কত, এখানে 15 দেওয়া আছে, তাহলে একের সঙ্গে কত গুণ করলে 15 আসে 15। ঠিক সেরকমভাবে আমরা 3-এর সঙ্গেও 15 গুণ করে দেবো, তাহলে কত হলো 3×15 45 ডেসিমিটার। এবার দেখো এই 45 আর 15 যোগ করলেই তোমাদের মোট ব্যাসের দৈর্ঘ্য বেরিয়ে যাবে, তাহলে 45 আর 15 যোগ করলে কত হয় 60 হয়। তাহলে আমাদের অঙ্কের উত্তর বেরিয়ে গেল, খাতায় না করে আমরা এটা বইতেই করে দিলাম, তোমরা একটু বুঝে নিয়ে খাতায় টুকে নেবে। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশান অল করে রাখবে, তাহলে আমি নতুন ভিডিও পোস্ট করলে সর্বপ্রথম তোমরাই দেখতে পাবে। চলো পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে।